আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের সাথে রীতিমতো গা শিউরে ওঠার মতো চুক্তি করে বিদায় নিয়েছে ইউনূস সরকার। নির্বাচনী ডামাডোলের মধ্যে গত 9 ডিসেম্বর ইউনূস সরকার যা করেছে, অনেকে সেটাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গোলামী চুক্তি বলে আখ্যায়িত করেছেন। এই চুক্তি নিয়ে নানানজন নানা কথা বলছেন, কিন্তু প্রায় সবারই মত সর্বনাশা চুক্তি করে গেছে ইউনূস সরকার। রাজনৈতিক বিশ্লেষক রাজু নুরুল এই চুক্তির বিশ্লেষণে যা বলেছেন তার রীতিমতো চোখ কপালে ওঠার মতো। তিনি যা বলেছেন তার সারমর্ম করলে দাঁড়ায়। জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত তড়িঘড়ি এবং চরম গোপনীয়তার মধ্য দিয়ে যে বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, প্রথম দেখায় তাকে দুই দেশের স্বার্থ রক্ষার একটি সাধারণ চুক্তি মনে হতে পারে, কিন্তু চুক্তির ভেতরের ধারাগুলো বিশ্লেষণ করলে যে কারো মনে প্রশ্ন জাগতে বাধ্য যে নিজ দেশের প্রতি কতটা বিদ্বেষী বা অন্ধ স্বার্থপরতা কাজ করলে একটি সরকার এমন আত্মঘাতী চুক্তিতে সই করতে পারে। এই চুক্তির মাধ্যমে কার্যত বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, কৃষি এবং পররাষ্ট্রনীতির উপর যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার আইনি বন্দোবস্ত করা হয়েছে বলেও মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি কেবল একটি বাণিজ্যিক বোঝাপড়া তো নয়ই, উল্টো একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম অধিকার স্বেচ্ছায় অন্যের হাতে তুলে দেওয়ার এক ভয়াবহ দলিল। বিশ্লেষকদের মতে চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশ একদিকে যেমন বিশাল অঙ্কের রাজস্ব হারাবে, অন্যদিকে দেশীয় শিল্প পড়বে চরম হুমকিতে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আসা 4,500-এর বেশি পণ্যের উপর বাংলাদেশকে শুল্ক কমাতে হবে অথবা সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনতে হবে। এই পণ্যগুলোর তালিকায় রয়েছে কৃষিজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সামগ্রী, ওষুধ, বিভিন্ন যন্ত্রপাতি, মাংস এবং চিজের মতো নিত্য ব্যবহার্য পণ্য। এর ফলে বাংলাদেশ তার বাজার যুক্তরাষ্ট্রের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেবে, কিন্তু বিনিময়ে বাংলাদেশ যে সুবিধা পাবে বলে প্রচার করা হচ্ছে তা পুরোপুরি শর্তযুক্ত এবং যুক্তরাষ্ট্রের মর্জি নির্ভর। অর্থাৎ আমরা আমাদের দরজা খুলে রাখলেও তারা তাদের দরজা খুলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব মান নিয়ন্ত্রণ ও তদারকি সংস্থাগুলোর ক্ষমতা হারিয়েছে। চুক্তিতে স্পষ্ট বলা আছে, যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ এমন কোনো পরীক্ষা বা মানদণ্ড আরোপ করতে পারবে না যা তাদের বাণিজ্যে বাধা সৃষ্টি করে। এর অর্থ হলো আমেরিকা থেকে আসা খাদ্যপণ্যে যদি অতিরিক্ত রাসায়নিক থাকে বা তাদের দেয়া বীজ যদি বাংলাদেশের উর্বর 3 ফসলি জমির জন্য ক্ষতিকর হয়, তবে বিএসটিআই বা খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের মতো প্রতিষ্ঠানগুলো কোনো ব্যবস্থাই নিতে পারবে না। এমনকি বিতর্কিত জেনেটিক্যালি মডিফাইড পণ্য কোনো পরীক্ষা ছাড়া দেশে প্রবেশ করবে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু এলেও দেশের ওষুধ প্রশাসন বা মান নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে নিধিরাম সর্দারের মতো চুপ করে চেয়ে থাকতে হবে, কারণ আমেরিকা যা মানদণ্ড নির্ধারণ করে দেবে বাংলাদেশকে সেটাই অন্ধের মতো মেনে নিতে হবে। চুক্তির 5.1 নম্বর ধারাটি দেশীয় শিল্পের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের খনিজ সম্পদ উত্তোলন, অনুসন্ধান, পরিবহন ও বিতরণে সরাসরি অংশ নিতে পারে এবং দেশীয় বিনিয়োগকারী বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সমান সুযোগ তাদের দিতে হবে। বিশাল পুঁজি ও প্রযুক্তির অধিকারী মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় পেট্রো বাংলার মতো দেশীয় প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। একই কথা প্রযোজ্য বিকাশমান ওষুধ শিল্পের ক্ষেত্রেও। আমেরিকা থেকে যদি বিনা শুল্কে ওষুধ দেশে প্রবেশ করে এবং মার্কিন কোম্পানিগুলো এখানে এসে অবারিত সুবিধা নিয়ে ব্যবসা শুরু করে, তবে স্থানীয় ওষুধ কোম্পানিগুলো চরম অসম প্রতিযোগিতায় ধ্বংস হয়ে যাবে। আর চুক্তির শর্ত অনুযায়ী দেশীয় প্রতিষ্ঠান বিপদে পড়লে সরকার তাদের সুরক্ষায়
কোনো ধরনের ভর্তুকি দিতে পারবে না। বাণিজ্য চুক্তির মোড়কে এই দলিলের মাধ্যমে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বলয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে বলে মত বিশ্লেষকদের। চুক্তিতে বলা আছে, যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কোনো বাণিজ্য ব্যবস্থা নেয়, বাংলাদেশকেও তার পরিপূরক ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আমেরিকা যদি চীনের কোনো প্রযুক্তি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয়, বাংলাদেশকেও সেই দেশের কোম্পানিগুলোকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ আর কোনো দেশ থেকে পারমাণবিক প্রযুক্তি বা গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম স্বাধীনভাবে কিনতে পারবে না। পাশাপাশি ডিজিটাল অর্থনীতিকেও পঙ্গু করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ডেটা লোকালাইজেশন করতে পারবে না। ফেসবুক, গুগল, অ্যামাজনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবার উপর স্থানীয়ভাবে কোনো ট্যাক্স বসাতে পারবে না। যুক্তরাষ্ট্রের সাথে সাইবার নিরাপত্তা নীতি সমন্বয় করার অর্থ হলো বাংলাদেশের নিজস্ব কোনো স্বাধীন পররাষ্ট্র নীতি বা প্রতিরক্ষা নীতি বলতে আর কিছুই অবশিষ্ট রইল না, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এদিকে চুক্তিতে শ্রম অধিকার ও বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও চরম বৈষম্য রাখা হয়েছে। চুক্তি মতে বাংলাদেশের শ্রম আইনকে বিশ্ব বাণিজ্য সংস্থা স্ট্যান্ডার্ডের বদলে যুক্তরাষ্ট্রের পছন্দ মতো হতে হবে। বাংলাদেশ যদি কোনো শর্ত পালনে সামান্যতম ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বাংলাদেশের পোশাকের উপর শুল্ক বাড়িয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে এবং এক্ষেত্রে বাংলাদেশের কোনো আইনি প্রতিকার চাওয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি চুক্তি অমান্য করে, তবে বাংলাদেশ কোনো নিরপেক্ষ সংস্থার দ্বারস্থ হতে পারবে না। মাত্র 32 পৃষ্ঠার এই চুক্তির 29টি ধারা ও 200টির বেশি উপধারায় এমন একটি শব্দও নেই যেখানে বাংলাদেশের জন্য নিশ্চিত কোনো লাভের কথা বলা হয়েছে। বিশ্লেষকদের মতে এটা পুরোটাই সাজানো হয়েছে এককভাবে মার্কিন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। এই চুক্তির সবচেয়ে বড় শুভঙ্করের ফাঁকি হলো পোশাক রপ্তানির বিপরীতে তুলা কেনার শর্তটি। প্রচার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের তুলা কিনলে বাংলাদেশের গার্মেন্টস পণ্য বিনা শুল্কে আমেরিকার বাজারে প্রবেশ করবে, কিন্তু বাস্তবতা হলো, তথ্য বলছে বাংলাদেশ সাধারণত ভারত বা আফ্রিকার মতো দেশগুলো থেকে সাশ্রয়ী মূল্যে এবং দ্রুততম সময়ে তুলা আমদানি করে, যা দিয়ে দেশের প্রায় 80% স্পিনিং মিল চলে। যুক্তরাষ্ট্রের তুলার দাম অনেক বেশি এবং আসতেও 1.5 মাসের মতো সময় লাগে। বাংলাদেশ তার মোট পোশাকের মাত্র 18 থেকে 20% আমেরিকায় রপ্তানি করে, অথচ এই শর্ত মানতে গিয়ে বাংলাদেশকে প্রায় 100% মার্কিন তুলার উপর নির্ভর করতে বাধ্য করা হতে পারে। এতে পোশাক উৎপাদনের খরচ এতটাই বেড়ে যাবে যে বিশ্ববাজারে বাংলাদেশ তার প্রতিযোগিতার সক্ষমতা হারাবে এবং পুরো গার্মেন্টস খাত এক গভীর সংকটে নিপাতিত হবে। এই চুক্তির ফলে সদ্য ক্ষমতায় আসা বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় পদে পদে হিমশিম খেতে হবে বলে মত অনেকের। অর্থনীতি, কৃষি, প্রযুক্তি এবং পররাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রে হাত পা বাঁধা অবস্থায় একটি সার্বভৌম সরকার কিভাবে কাজ করবে তা এক বিরাট প্রশ্ন। চুক্তিটি বাতিল বা পর্যালোচনা করার মতো রাজনৈতিক সাহস দেখানো অত্যন্ত কঠিন, কারণ তৃতীয় বিশ্বের কোন সরকার প্রধান যখন আমেরিকার স্বার্থের বিরুদ্ধে দাঁড়ান, তখন তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা ইতিহাসের পাতা ঘাটলেই দেখা যায়। গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকারকে সাধারণ মানুষ সংস্কার ও দেশের মঙ্গলের জন্য সমর্থন দিয়েছিল, তারা কার্যত আন্তর্জাতিক লবিস্টের মতো আচরণ করে দেশের স্বার্থকে বিশ্ববাজারে সস্তায় বিকিয়ে দিয়ে বিদায় নিয়েছে, এমন আওয়াজই শোনা যাচ্ছে কান পাতলে। এই ভয়াবহ চুক্তির গ্যারাকল থেকে দেশ কিভাবে বের হবে তা নিয়ে শঙ্কা ছাড়া আর কিছুই বলার নেই। বাংলাদেশ কি এমন ক্ষতি করেছিল যে তারা এমন সর্বনাশা চুক্তি করে গেল, এমন প্রশ্ন উঠেছে জনপরিসরে। মব কালচার শেষ, এই উচ্চারণ কি বাস্তব পদক্ষেপের ইঙ্গিত নাকি রাজনৈতিক চাপ সামলানোর কৌশল? এখনই শুরু হচ্ছে সরকারের বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। 600-র বেশি মব সহিংসতার ঘটনা, শত শত প্রাণহানি আর এক রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের ঘোষণা, মব কালচারের দিন শেষ।
কিন্তু প্রশ্ন থেকে যায়, নিজ দলের কেউ জড়িত থাকলে কি সত্যি এই সন্ত্রাস দমন সম্ভব? মনে আছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর ছুঁড়ে নির্মমভাবে প্রাণ কেড়ে নেয়ার ঘটনা? মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শামীম মোল্লা, যিনি জনতার প্রহারে প্রাণ হারিয়েছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চুরির সন্দেহে তোফাজ্জল হোসেনকে মারধর করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনাও কি আমরা ভুলে গেছি? এসব বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো এক প্রবণতার অংশ, দলবদ্ধ সহিংসতা, জনতার বিচারের নামে প্রতিহিংসার উল্লাস। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে একটি শব্দ দ্রুত ছড়িয়ে পড়ে, মব কালচার। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, অন্তর্বর্তী সরকারের সময় 600-র বেশি মব সহিংসতার ঘটনা ঘটেছে। শুধু 2025 সালে 460 জন প্রাণ হারিয়েছেন জনতার বিচারের নামে সংগঠিত সহিংসতায়, এমন তথ্য দিয়েছে হিউম্যান রাইটস কালচার ফাউন্ডেশন। এর আগে 2019 থেকে 2023 5 বছরে 215 জনের প্রাণহানি হয়েছিল মব সহিংসতায়, জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। 2024 সালে সংখ্যাটি ছিল 128, আর 2025-এ এসে তা দ্বিগুণের বেশি। প্রশ্ন হচ্ছে, এই বিস্ফোরণ কেন? বিশ্লেষকদের মতে, জুলাই পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাসে ধস এবং অন্তর্বর্তী সরকারের নীরবতা, এই তিনটি উপাদান মিলে তৈরি করেছে এক বিপজ্জনক শূন্যতা। আর সেই শূন্যতার ভেতরেই জন্ম নিয়েছে দলবদ্ধ বিচার, যেখানে আইন নয়, আবেগ সিদ্ধান্ত নেয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই সহিংসতার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সম্পৃক্ততার অভিযোগ। কখনো ভিন্ন মতের নেতাকর্মীকে দোষর আখ্যা দিয়ে রাস্তায় শাস্তি দেওয়া হয়েছে, কখনো মাজার, ব্যবসা প্রতিষ্ঠান বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। তৌহিদি জনতা বা অন্য ব্যানারে সংগঠিত আক্রমণের ঘটনাও সামনে এসেছে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে। তবুও তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ছিল, মব ভায়োলেন্স বলে কিছু নেই, অর্থাৎ সমস্যাটিকে অস্বীকার করা হয়েছিল। সময় টিভির সাংবাদিকদের চাকরি হারানো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা, ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনাগুলো যেন একই সূত্রে গাঁথা। ব্যক্তিগত বিদ্বেষও কখনো এই ভিড়ের উন্মত্ততায় রূপ নিয়েছে। সম্প্রতি এক গার্মেন্টস কর্মী হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে জীবন অবসান ঘটানোর ঘটনাটি তারই নির্মম উদাহরণ। এখন রাজনৈতিক সরকার ক্ষমতায়, নবনির্বাচিত বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নিয়েই ঘোষণা দিয়েছেন, মব কালচারের দিন শেষ। ঘোষণা স্পষ্ট, ভাষা কঠোর, কিন্তু বাস্তবতা? মব সন্ত্রাস দমন কেবল আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, এটি রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন। কারণ মব অনেক সময় স্বতঃস্ফূর্ত নয়, সংগঠিত, কখনো কখনো রাজনৈতিকভাবে আশ্রিত। সরকার কি নিজের দলের বিরুদ্ধে কঠোর হতে পারবে? এই প্রশ্নটাই সবচেয়ে বড়। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেছেন, পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব। কিন্তু সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক সতর্ক করেছেন, যদি বিচারের নামে কেবল ভিন্ন মত দমন করা হয় আর নিজ দলের সমর্থকদের দায় এড়িয়ে যাওয়া হয়,
তাহলে মব সংস্কৃতি থামবে না, বরং প্রাতিষ্ঠানিক রূপ পাবে। মব সন্ত্রাসের শক্তি কোথায়? এর শক্তি জনতার আবেগে, এর শক্তি রাজনৈতিক মেরুকরণে, এর শক্তি আইনের দুর্বল প্রয়োগে। যখন মানুষ বিশ্বাস হারায় যে আদালত বিচার দেবে, তখন তারা রাস্তায় বিচার শুরু করে। যখন প্রশাসন দ্বিধাগ্রস্ত থাকে, তখন দলবদ্ধ শক্তি সাহসী হয়ে ওঠে। যখন রাজনৈতিক বক্তব্যে জনতার রায় ধরনের ভাষা ব্যবহার করা হয়, তখন সেটাই বৈধতা পায়। মব সহিংসতা নতুন নয়, আগে ছিল, এখনো আছে, কিন্তু যখন তা ঊর্ধ্বমুখী হয় তখন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। কারণ প্রথমত, এটি দ্রুত সংগঠিত হয়, সোশ্যাল মিডিয়ার উস্কানিতে মিনিটের মধ্যে ভিড় জমে যায়। দ্বিতীয়ত, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকলে পুলিশ নিরপেক্ষ থাকতে পারে না। তৃতীয়ত, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে মানুষ বিকল্প পথ খোঁজে। রংপুরের পীরগঞ্জে নির্বাচনের পর সিলযুক্ত ব্যালট উদ্ধারের ঘটনায় উপজেলার নির্বাহী কর্মকর্তাকে দলবদ্ধভাবে হেনস্থা ও গাড়ি ভাঙচুর, এটি দেখিয়েছে রাজনৈতিক সরকার ক্ষমতা এলেই মব থামে না, বরং নতুন শক্তির পরীক্ষা শুরু হয়। এই সরকারের সামনে তাই দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল রাখা, অন্যদিকে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা। কিন্তু আইন প্রয়োগ যদি নিরপেক্ষ না হয়, তবে ঘোষণা কাগজেই থেকে যাবে। মব সন্ত্রাস দমন করতে হলে প্রয়োজন দলীয় পরিচয় নির্বিশেষে তাৎক্ষণিকভাবে গ্রেফতার ও দ্রুত বিচার, উস্কানিমূলক রাজনৈতিক ভাষার বিরুদ্ধে শূন্য সহনশীলতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর স্পষ্ট বার্তা, কেউ আইনের ঊর্ধ্বে নয়। পাশাপাশি সামাজিক প্রচার ও সচেতনতা দরকার। জনতার বিচার মানে ন্যায় বিচার নয়, অনেক সময় তা প্রাণনাশী উন্মত্ততা। রাষ্ট্র যদি কঠোর বার্তা না দেয়, তবে ভিড় বার্তা দেবে, আর সেই বার্তা হবে ভয়ঙ্কর। আইনের শাসন নয়, ভিড়ের শাসন। বাংলাদেশের ইতিহাস বলছে রাজনৈতিক উত্তেজনার সময়ে দলবদ্ধ সহিংসতা বেড়েছে। আবার এটাও সত্য, নিরপেক্ষ ও কঠোর আইন প্রয়োগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। এখন প্রশ্ন, নতুন সরকার কি সেই নিরপেক্ষতা দেখাতে পারবে? নিজ দলের কেউ জড়িত থাকলে কি এই কঠোরতা প্রয়োগ হবে? যদি হয়, তবে মব কালচার শেষ, স্লোগান নয়, বাস্তবতা হবে। আর যদি না হয়, তবে এই সহিংসতা শুধু নতুন মুখ পাবে, পুরনো প্রবণতা টিকে থাকবে। রাষ্ট্রের সামনে সিদ্ধান্ত স্পষ্ট, আইনের শাসন প্রতিষ্ঠা নাকি দলীয় সুবিধা রক্ষা। কারণ মব যখন শক্তিশালী হয়, তখন গণতন্ত্র দুর্বল হয়, আর গণতন্ত্র দুর্বল হলে রাষ্ট্র দীর্ঘমেয়াদে টেকসই থাকে না। নতুন সরকারের সামনে যে পরীক্ষাগুলো অপেক্ষা করছে, তার মধ্যে মব কালচার দমনই সম্ভবত সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্ণায়ক পরীক্ষা।